रना প্রতিদিন 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি আমার অগোছালো ঘরটিকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। হাউ টু ক্লিন মাই হোম ডেইলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলাতেই ভেবেছিলাম ঘরদোরগুলো একটু পরিষ্কার করব, কারণ যে পরিমাণে ঘরদোরগুলো অগোছালো হয়ে আছে, তো হাতে মাত্র 1 ঘন্টা 15 মিনিট সময়, আর তাতে করে আমি সমস্ত ঘরগুলোকে ক্লিন করে ফেলবো। তো সবার আগে এই যে প্রতিদিনই আমি এই কাজটা করে থাকি, বিছানা যখন গোছাই তার আগে জানলাটা খুলি, আর জানলা খুলেই একটা কাপড় দিয়ে আমি এই জানলাটার উপরটা একটু ভালো করে ঝেড়ে নিই। যদিও ঝাঁটা দিয়ে কাজটা করি, তবে এই মাসে আমি ঝাঁটাটা ধরছি না কোনো কিছুতেই। তো ওই জন্য মানে কোনো কিছুতে বলতে এই ঝাড়াঝুড়ির কাজে, তো এই জন্য একটা কাপড়ের সাহায্য নিয়েছি। তবে আমার কাছে একটা ব্রাশ ছিল, কিন্তু সেই ব্রাশটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো তার জন্যে আমি এই কাপড়ের সাহায্য নিলাম। আর ওই যে আমার যে ভিম লিকুইডের জল দিয়ে যে লিকুইডটা তৈরি করা রয়েছে, সেইটা দিয়ে জানলা দরজাগুলো একটু সুন্দর করে মুছে নিলাম। তারপরে রয়েছে এই যে খাটের যে সাইডগুলো, যে ডিজাইনগুলো থাকে, এই ডিজাইনগুলো প্রতিদিনই হালকা পাতলা ধুলো তো জমতেই থাকে। তাই প্রতিদিন কাজের সময় যদি আমি এই বিছানা তোলার সময় যদি আমি এইভাবে একটু করে হালকা একটা কাপড় দিয়ে মুছে নিই, তাহলে ধুলোগুলো কিন্তু ডিজাইনের মধ্যে পৌঁছতে পারে না। আর অতিরিক্ত ধুলো কিন্তু এই কাঠের ফার্নিচারের পালিশকে নষ্ট করে দিতে সাহায্য করে। তো তাই জন্য আমি প্রতিদিনই এইভাবে একটু পরিষ্কার করে নিই। আর এখন তো গরমকাল, ফ্যানের ওপরে প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে ফ্যান তো সবসময় চলছে, আর ফ্যান চলা মানেই চারপাশের ধুলোটা টানা। তো এই ধুলোগুলো টানতে টানতে ফ্যানের ওপরে একটা কালো আস্তরণ পড়ে যায়। তাই ফ্যানটা হয়তো প্রত্যেক দিন মুছি না, তবে 2-1 দিন অন্তর আমি ফ্যানটা এইভাবে একটু মুছে নিয়ে আগে শুকনো কাপড় দিয়ে, তারপরে এই কলিন বা লিকুইডের সাহায্যে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে ভালো করে কিন্তু স্প্রে করে মুছে নিই। তো এইভাবে এই দেখুন সমস্ত কিছুই হয়ে গেছে। আর দেয়ালেও বেশ হালকা হালকা ধুলো পড়েছে, তাই কাপড়ের সাহায্যে দেয়ালটাকে একটু আগেই ভালো করে মুছে নিয়েছি। আর এরপরে রইল এই যে ঘরের যে সমস্ত ফার্নিচার, তার ওপরগুলো হালকা একটা ধুলোর আস্তরণ পড়ে, সেগুলো খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমার ওই লিকুইড ক্লিনারটা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর আজকে চাদরটা চেঞ্জ করব না, আগামীকাল রয়েছে পয়লা বৈশাখ, তো ইচ্ছে রয়েছে সেই দিনেই নতুন চাদর পাতবো। তো সেই জন্যে আজকে আর চাদরটা তুললাম না, এই চাদরটাই ভালো করে ঝেড়ে পেতে দিলাম। তো আজকে আর এটা থাক, এরকমভাবেই থাক, আগামীকালকে এটা তুলবো। তো ব্যাস দেখুন, তো আমার বিছানাটা একদম ক্লিন হয়ে গেল। টিভির সামনে, টিভির নিচটাই ইচ্ছে ছিল একটা ক্যাবিনেট করার, তবে এই মুহূর্তে সেটা হয়ে ওঠেনি। কারণ বুঝতেই পারছেন, মধ্যবিত্ত সংসার, নুন আনতে পান্তা ফুরোনো, দিন আনা দিন খাওয়া সংসারে অত কিছু মানে ইচ্ছে পূরণ একসাথে হবেও না, আশা করি হয়তো কোনো দিনই হবে না। তবুও স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, স্বপ্ন দেখি। তো আমার মা আমাকে একটা কথা বলেছিলেন যে স্বপ্ন দেখা উচিত, কিন্তু স্বপ্নটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। জীবনের সফলতা পাওয়ার একটাই চাবিকাঠি স্বপ্ন দেখা। স্বপ্ন দেখে ধৈর্য ধরে স্বপ্নটাকে লক্ষ্য করে এগিয়ে যাও, তাহলে দেখবে সেই সফলতা তুমি পাবেই। তো এই কথাটা আমিও আমার মেয়েকে শিখিয়েছি, আর এই কথাটা অনুযায়ী কিন্তু আমি আমার জীবনের সমস্ত কিছু চেষ্টা করি। হোক বা না হোক, ধৈর্য ধরে সেই কাজটা করার চেষ্টা করি। হয়তো সফলতা দেরিতে হলেও একদিন আসবেই। তো এই তো এইখানে একটা সাধারণ একটা বেঞ্চ, এটা অনেকটাই বড় ছিল, তো এটা বিরাট বড় বেঞ্চ ছিল। তো অত বড় বেঞ্চ এখানে জায়গা নেই, তো ওই জন্য ভাই বেঞ্চটাকে আগেই কাটিয়ে এনেছিল। তো সেখান থেকে একটা ছোট পিস আমি এর মধ্যে এখানে রেখেছি। তো এর ওপরে এই যে আমার একটা স্টল ছিল, আগে একটা ওড়না পাতা ছিল, তবে ওই সেই ওড়নাটা ধুলো পড়েছে, তো সেই জন্য ওড়নাটা তুলে নিলাম, নিয়ে ভালো করে বেঞ্চটাকে একটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে মুছে নিয়েছি। তো এরপরে একটা স্টল, এই যে কমলা রঙের যে স্টলটা দেখছেন, এটা এর উপরে পেতে দিলাম। আপাতত এটাই থাক। তার উপরে এই যে পুতুলগুলো যেরকম ছিল একটু ঝেড়ে ঝুড়ে সাজিয়ে দিলাম। পুতুলগুলো কিছুদিন আগেই আমি একবার ধুয়েছিলাম, তো তার জন্য বারে বারে ধুলাম না, কারণ এইসব পুতুল বেশি ধুলে কিন্তু পুতুলগুলো নষ্ট হয়ে যায়। তো তাই জন্যে এই টেডিবিয়ার জাতীয় জিনিসগুলো আমি এইভাবে একটু ঝেড়ে নিই প্রত্যেক দিন। খুব ধুলো পড়লে তখন তো কাচতেই হয়। তো যাই হোক, এইভাবেই আপাতত ডেকোরেশন করে রাখলাম, কারণ আমার তো যে বললাম যে খুব একটা সামর্থ্য নেই যে ইচ্ছে করলেই আমি সমস্ত কিছু দিয়ে ঘরবাড়িটাকে সাজিয়ে ফেলবো। তাই যা আছে, যতটুকু আছে সেটুকু দিয়েই আমার এই ছোট্ট স্বর্গটাকে আমি সাজিয়ে রেখেছি।
আর এখন এই তো এই যে আলনাটা রয়েছে, আলনার নিচে অনেক জিনিস জানেন ওই দিক দিয়ে রাখতে গিয়ে দিক দিয়ে পড়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলো চোখের সামনে হয়তো দেখতে পাই না, পরে খুঁজি। তো যে কারণে আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি, আর এরপরে আলনার উপরটা একটু ভালো করে ধুলো টুলোগুলো ঝেড়ে নিয়েছি। আর ওই পাশে একটা কাগজের একটা ঢপ আছে, তো সেইটার মধ্যে আমার সোনার যে সমস্ত খাতাগুলো পুরনো, মানে কিন্তু এগুলো বিক্রি করতে পারবো না এই মুহূর্তে, খাতাগুলো সব কিছুই লাগবে। তো সেই জন্যে আপাতত টেবিলের উপর তো জায়গা নেই, তো সেই খাতাগুলোকে আমি এই ঢপের মধ্যেই রেখে একটা কিছু দিয়ে ঢেকে আমি এইভাবে রেখেছি। এতে করে জায়গাও অনেকটা কম লাগে, আর ওই পাশে জায়গাটা পড়েই ছিল, তো তার উপরে আমি অনেক জিনিস রাখতে পারি। তো তার উপরে আবার কিছু জিনিস জড়ো হয়ে গেছিলো, ওই জুতোর ঢপ, তারপরে আরও কিছু টুকিটাকি, তো সে সমস্ত কিছু নিয়ে এখন বাইরে ফেলে দিলাম। সপ্তাহে একটা দিন আমি করি বা মাসে একটা দিন, তো সেই দিনটা আমি চেষ্টা করি ঘরের যে সমস্ত বাড়তি জিনিস জমে সেইগুলোকে একটু ডিক্লাটার করতে। কারণ এই ডিক্লাটারের জন্য একটা দিন রাখা উচিত, যে দিনটা আর নির্ধারিত থাকবে যে আমার ঘরের বাড়তি জিনিস আমি সমস্ত গুছিয়ে ফেলে দেবো। তো সেই রকমই আজকের দিনটি বলতে পারেন, আজকের দিনটি আমি এই কাজের জন্যই রেখেছিলাম। সমস্ত কিছু গোছাবো, আর গোছাতে গেলেই দেখবেন বেশ কিছু বাড়তি জিনিস আমাদের বেরোবেই, তো সেইগুলোই ফেলে দিলাম। তো ডিক্লাটারিং করলে কি হয়, ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আবর্জনা মুক্ত হয়। বেডরুম তো পরিষ্কার হয়ে গেল, এরপর রইল ডাইনিং রুমে ফ্রিজের অনেক দিন ধরে ভাবছি ফ্রিজের পেছনে জল জমা হয়েছে, জলটা ফেলতে হবে, কারণ গরমকাল জল জমা থাকলেই কিন্তু মশার সৃষ্টি হবে, সেখান থেকে হয়তো ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের বিষাক্ত কিছু রোগবাহী মশা সৃষ্টি হতে পারে। তো তার জন্যেই ফ্রিজটাকে একটু সরিয়ে নিয়ে আমি জলের ইয়েটা বার করে ফেলে ভালো করে মেজে আবার এখানে জায়গা মতো রেখে দিলাম। আর এই সমস্ত কাজে আমাকে হেল্প করার মতো একটি পুরুষ মানুষ আমার বাড়িতে নেই, আর যে আছেন মানে আমার প্রভুর কথা বলছি, তো উনি আবার অসুস্থ, তাই ওনাকে দিয়ে কিছু করানো হয় না, কারণ ওনার একটা বড় অপারেশন রয়েছে, প্লাস তার মানে ওপরে ঘাড়ের কাছে কলার বোনটা ভাঙা রয়েছে, তো সেই কলার বোন ভাঙার জন্য ওকে ভারী কিছু আমি সরাতে নড়াতে দিই না। আমার হাজার কষ্ট হলেও আমি আস্তে আস্তে সেগুলো করি। তো এই তো ফ্রিজটাকে সরিয়ে সুন্দর করে গুছিয়ে ফ্রিজের ওপরে যে কাপড়টা ছিল, মানে আমার কি একটা পুরনো ওড়না, তো সেটাকে তুলে দিয়ে এই যে ফ্রিজের কভারটা কেচে তুলে রেখেছিলাম, এটাকেই আবার সুন্দর করে পেতে সেই জায়গাটা ভালো করে গুছিয়ে রাখলাম। মানে একটা মানি প্ল্যান্ট টাবে অনেক দিনই রাখি, আর পাশে রয়েছে মায়ের ওষুধের ঝুড়ি, তো তার উপরে বেশ কিছু জিনিস জড়ো করে ফেলেছিল মা, তো সেইগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। তো যাই হোক, ডাইনিং রুমটি বেশ পরিষ্কার হয়ে গেছে, আর টেবিলটিকেও সুন্দর করে মুছে নিয়েছি। তো এরপরে রইল ঘর ঝাড় দেওয়া, সমস্ত ঘরটা ঝাড় দিয়ে এইবারে এই দেখুন, এই যে এখানে সমস্ত কাপড় চোপড় জড়ো হয়েছে, পর্দা, সমস্ত ঘরের পর্দাগুলো খুলেছি, তো সব পর্দাগুলো আমি এখানে এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি, এর সাথে আরও অনেক কিছু রয়েছে, তো সেইগুলোও ভিজিয়ে দিলাম। তো এরপরে আমার ঘর দুয়ার প্রায় সবটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনও মোছা হয়নি। আর ওইদিকে আপনাদের তো বললামই আমার প্রভু খুব অসুস্থ, তো ওনাকে এই দেখুন ওয়ারেস এলটা আমি ওখানে দিয়েছি, তো সেটাই ও খাচ্ছে। আর এরপরে নিজেও একটু খেতে হবে, কারণ সারাদিন সকাল থেকে কাজ করতে করতে বড্ড খিদে পেয়ে গেছিলো, তো তাই এই যে 1 কাপ চা আর একটু মুড়ি নিয়েই বসেছি। সকাল থেকে চাও ঠিক করে খাওয়া হয়নি, তাই চা মুড়িটা খেয়েই ভাবলাম রোদ্দুরের তেজটা আরও জোর পড়ার আগেই কিন্তু কাঁচা ধোয়াটা করে নিই। তাই এই তো সমস্ত জিনিস নিয়ে এখন কলতলায় চলে এসেছি। আমাদের বাড়িতে মোটর রয়েছে, কিন্তু সেই জলে কাচার মতো পরিস্থিতি এখনও নেই, কারণ বাথরুমের মধ্যে যে কাচবো, মা স্নান করবে, আর বাথরুমের কলে এতটাই জল আস্তে আস্তে পড়ে, মানে কলগুলো সবই ডিস্টার্ব, সেগুলো পাল্টাতে হবে, কিন্তু এই মুহূর্তে হয়তো হবে না। তো তাই জন্যে আমি এভাবে কলতলাতেই ধুয়ে নিচ্ছি। আর ও পাশে ডাইরেক্ট কল বাবা আগেই চালিয়ে দিয়েছে, তো তার জন্য এখন ডাইরেক্ট কলটা চালাতেও পারলাম না যে কাচবো। তো যাই হোক, এইভাবেই কষ্ট করে কল টিপে কেচে ছাদে মেলে দিয়ে এলাম। আর আজকে সব পাপোশগুলোকে আমি কেচেছি। তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিন যে রুমের বেড কভার চেঞ্জ করি, প্রত্যেক দিন বলতে প্রত্যেক সপ্তাহের কথা বলছি, সপ্তাহে অন্তত 2 দিন বা একটা দিন আমি চাদর চেঞ্জ করে থাকি। তো সেই চাদর চেঞ্জ করার দিনকে আমি ফ্যান মুছি, জানলা মুছি, আর সেই চাদর চেঞ্জ করার দিনকেই কিন্তু আমি পাপোশটিকেও ধুয়ে ফেলি। যে ঘরের পাপোশ সেই ঘরের পাপোশটি, চাদর সবটা একসাথে ধুই। তবে আজকে কি করেছি, সমস্ত চাদরগুলো এখনও ধুতে পারিনি, ওটা আগামী দিন সমস্ত চাদরগুলো চেঞ্জ করব। তবে পাপোশগুলো, পর্দা সব কিছুই আজকে কেচে দিয়েছি। তো যে পরিমাণ রোদ, তাতে
করে শুকিয়ে যাবে। আর এদিকে সমস্ত কাজ করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওদিকে লাউ ছেঁচকি হবে, একটা লাউয়ের অর্ধেক অংশ ছিল, তো এর পরের মাস থেকে তো আর লাউ খেতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড ভাদ্র মাসে জন্ম, তো শাশুড়ি মা বলেন ভাদ্র মাসে লাউ খেতে নেই, মানে বৈশাখ মাসের পর থেকে আর লাউ খেতে পারবো না। তো সেই জন্যে লাউটুকু নষ্ট না করে ছেঁচকি করে ফেললাম। আর এখানে উচ্ছে, গাজর আর আলু দিয়ে একটু ভাজা করা রয়েছে, আর রয়েছে রুই মাছ, আলু আর কাঁচকলা দিয়ে ঝোল। আর আমার আর সোনার জন্য রয়েছে ডিমের কারি, তো আলু দিয়ে ডিমের কারি। তো এটাই হয়েছে আজকের দুবেলার রান্না বলতে পারেন। আর রাত্রিরে হয়তো একটু সেদ্ধ দিতে হতে পারে, তবে যাই হোক সেগুলো করার পরে এই তো এখন সিঁড়ির রেলিংটা ভালো করে মুছে দিচ্ছি। এই কাজটা তখন হয়নি, কারণ তখন করতে গেলে হয়তো রান্নাটা দেরি হয়ে যেত, কারণ আমার শ্বশুরমশাই আবার একদম টাইম মেনটেন করে খায়, উনি 1:30টার পরে কিন্তু খেতে চান না। যদিও 1:30টা বেজে একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু উনি আবার রাগারাগি করেন। তো আমি চাই না যে আমার এই ছোট ছোট কারণে সবার অসুবিধে হোক, তাই আমি ওদেরকে খাইয়ে দিয়ে আবার এই দেখুন লেগে পড়েছি কাজে। তাহলে চলুন, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো চলুন, আজকের ভিডিওটি অবশ্যই বলবেন যে কেমন লাগলো। একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র, আমি কিভাবে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি আমার ঘরগুলোকে গুছিয়ে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে স্নান, খাওয়া আর একটু রেস্ট। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।